শুরুতে একটি এলিয়েন গ্রহ নাইফেলহাইমকে দেখা যায়। এখানে মিকি নামের এক অ্যাস্ট্রোনট যে কিনা গ্রহে রিসার্চ করার জন্য এসেছে, তার জ্ঞান ফিরলে সে খেয়াল করে সে একটা গুহায় আটকা পড়েছে। এর উপরে তার কোনো ডিভাইসই সেখানে কাজ করছে না, যার মাধ্যমে সে তার মেন স্পেসশিপ থেকে সাহায্যের জন্য কাউকে ডাকতে পারত। যদিও রেস্কিউশিপ থেকে টিম নামের এক অ্যাস্ট্রোনট তাকে নোটিস করে, কিন্তু সারপ্রাইজিংলি সে মিকিকে বাঁচানোর বদলে শুধু তার ইকুইপমেন্টগুলো নিতে এসেছে। আর চলে যাওয়ার সময় সে বলে মিকির আর কি হবে, তারা তাকে পরে আবার প্রিন্ট করে নিবে, আপাতত ইকুইপমেন্টগুলো তার চেয়ে ইম্পর্টেন্ট। টিম চলে যাওয়ার পর মিকি হতাশ হয়ে নিজের মৃত্যুর অপেক্ষা করতে থাকে। ঠিক তখনই সারপ্রাইজিংলি সে গুহার ভিতরে প্রথমবারের মতো সেখানকার এলিয়েনকে দেখতে পায়, আর অনেকগুলো এলিয়েন জীব এসে মিকির উপর আক্রমণ করে। এদিকে কিছুক্ষণ পর মিকির আরেকটি ভার্সন মেন স্পেসশিপে প্রিন্ট করা হয়, এবং মিকি নিজেই বলতে শুরু করে কিভাবে তার অস্তিত্ব অন্য মানুষ থেকে একেবারেই ভিন্ন। সে কখনো পুরোপুরি মারা যায় না, যখনই তার একটা ভার্সন মারা যায় তখনই শিপের বিজ্ঞানীরা আবার তার অন্য ভার্সন প্রিন্ট করে, আর একটা ব্রিক স্টোরেজে যেখানে তার আসল মেমোরি থাকে সেই ডেটা সেটাতে ইনস্টল করে দেওয়া হয়। মানে প্রতিটি নতুন ভার্সন জানবে তার আগের ভার্সন কিভাবে মারা গেছে। মিকি হলো এই মহাকাশচারী দলের একটা টেস্ট সাবজেক্ট, যার উপর তারা মহাকাশ এবং বিভিন্ন গ্রহের ঝুঁকিকে পরীক্ষা করে, এই জন্য তাকে এক্সপেন্ডেবল বলা হয়। কিন্তু এই ক্লোনিং প্রযুক্তি যেহেতু নৈতিকতার সব নিয়ম মানে না, তাই পৃথিবীতে নিষিদ্ধ হওয়ার পর এটা শুধুমাত্র মহাকাশে ব্যবহার করা যায়। গত কয়েক বছর মিকির বিভিন্ন ভার্সনের উপর নানা টেস্ট করা হয়েছে। কখনো তাকে স্পেসশিপের বাইরে রেডিয়েশনের মধ্যে রাখা হয়েছে, আর কখনো অন্য গ্রহে পাঠানো হয়েছে। আর যখনই তার মৃত্যু হতো তখন বিজ্ঞানীরা তার ডেটা সংগ্রহ করে নতুন কপি প্রিন্ট করে নিত। কিন্তু মিকি নিজেই কেন তার উপরে তো রিস্কি আর কষ্টসাধ্য এক্সপেরিমেন্ট করতে রাজি হয়েছে? এমন সিচুয়েশনে সে আটকা পড়ে কিভাবে? মিকি তার অতীত ভাবতে শুরু করে। আসলে যখন পৃথিবীতে দুর্ভিক্ষ চলছিল তখন মিকি তার এক বন্ধুর পরামর্শে একটা গ্যাংস্টারের কাছ থেকে ঋণ নিয়ে সেটাকে একটা কোম্পানিতে বিনিয়োগ করে, যাতে সে দ্রুত ধনী হয়ে তার পরিবারকে সাহায্য করতে পারে। কিন্তু সেই কোম্পানি তার টাকা নিয়ে পালিয়ে যায়, এবং পরে সেই গ্যাংস্টার মিকিকে হুমকি দেয় যে তাকে পরের স্পেস মিশনে এক্সপেন্ডেবল প্রজেক্টে অংশ নিতে হবে, তা না হলে সে তার পুরো পরিবারকে মেরে ফেলবে। তো সবার ভালোর জন্য মিকি সেই মহাকাশ মিশনের জন্য রাজি হয়, কারণ নতুন গ্রহে মানুষের বসবাস শুরু হলে পৃথিবীর জনসংখ্যা অনেক কমে যাবে, এবং মিকি সেই দ্বিতীয় এলিয়েন গ্রহকে দেখতে পাবে। You're applying to be an expendable? You read through the paperwork? Yes. This is your job. এক ওয়ার্কার মিকিকে সব বুঝিয়ে দেয় যে কিভাবে তার মেমোরি ও তার পুরো শরীর স্ক্যান করে একটা ব্রিক স্টোরেজে সেভ করে রাখা হবে, যাতে মিকি যদি মারা যায় তাহলে একই মেমোরি নিয়ে সে আবার জীবিত হবে। এরপর মিকি ক্রুদের সাথে অন্য গ্রহ খোঁজার স্পেস মিশনে রওনা হয়, যেখানের লিডার হচ্ছে মিস্টার মার্শাল নামের এক ব্যক্তি। সে সবার উদ্দেশ্যে একটা বক্তৃতা দেয় যে 4 বছরের দীর্ঘ যাত্রার পর মানুষেরা তাদের নতুন বাসস্থান আইস গ্রহে পৌঁছে যাবে, তাই তাদেরকে সেখানে গিয়ে ভালোভাবে গবেষণা করতে হবে, যাতে পৃথিবীর বাকি মানুষদের আস্তে আস্তে সেখানে মাইগ্রেট করানো যায়। পুরো মিশনের জন্য তাদের কাছে অলরেডি প্রচুর খাবার স্টোর করা আছে, যদিও এই মিশনের জন্য বেশ কিছু নিয়মকানুনও আছে, যেমন ক্রুদের কোনো সদস্য অন্য সদস্যের সাথে ঘনিষ্ঠ হতে পারবে না, কারণ তাদের কাছে সীমিত খাবার এবং সীমিত রিসোর্সেস আছে, তাই কোনো ঝুঁকি নেওয়ার অনুমতি নেই। মিকিও বাকি ক্রুদের সাথে সবকিছু শুনছে, যেখানে নাসা নামের একজনের সাথে তার পরিচয় হয় আর তারা প্রেমে পড়ে যায়। আর তখন তারা ক্রুদের ঘনিষ্ঠ হওয়ার নিয়মও ভেঙে ফেলে। যদিও তারা একসাথে অনেক আনন্দে ছিল, নাসা জানতো যে ভবিষ্যতে মিকির আরও ভার্সন আসবে, তাই যদি মিকি মারা যায় তাহলে তার নতুন ভার্সনে আগের মৃত্যুর সব মেমোরি থাকবে, আর নাসার কাছেও সে আগের মিকিই থাকবে। যদিও একদিন কাই নামের এক সদস্য মিকিকে দেখে প্রপোজ করে, কিন্তু নাসা মিকিকে কারোর সাথে শেয়ার করবে না। এভাবে ধীরে ধীরে 4 বছর কেটে যায়। অবশেষে ক্রুশিপ এই নতুন বরফের গ্রহে পৌঁছে যায়, যেখানে তারা এই নাইফেলহাইম নামক গ্রহে নিজেদের শিপকে ল্যান্ড করায় এবং গবেষণা শুরু করে। সেখানে প্রথমে মিকিকে নতুন গ্রহের বাতাসে শ্বাস নিতে পাঠানো হয়, কিন্তু এখানকার বাতাসে এমন এক ভাইরাস ছিল যার কারণে মানুষ কয়েক মুহূর্তেই মারা যাবে। তাই এখন পর্যন্ত মিকির 12টা ভার্সনের মৃত্যুর পর 13, 14, 15 ও 16 ভার্সনগুলো শুধু এই ভাইরাসের চিকিৎসা খোঁজার কাজেই মারা যায়। প্রতিটি ভার্সনের উপর বিজ্ঞানীরা নতুন নতুন ওষুধ পরীক্ষা করে বাইরে পাঠাতো। অবশেষে মিকি নাম্বার 16 ভার্সনের পরীক্ষার পর বিজ্ঞানীরা ফাইনালি সে অ্যান্টিডোট আবিষ্কার করে ফেলে, যার মাধ্যমে মানুষ সহজেই এই নতুন গ্রহের বাতাস গ্রহণ করতে পারবে। ঠিক তখনই মিকি নাম্বার 17কে প্রিন্ট করা হয়। ছোট্ট একটা ব্রেক দিয়ে আবার মূল ভিডিওতে ফিরে যাচ্ছি। মসবেট হচ্ছে বিনোদনের এক অন্যরকম দুনিয়া। এখানে সবার পছন্দের একটি গেম হলো প্লিঙ্কো। এর মজাটা বলে তোমাদের সারপ্রাইজ নষ্ট করতে চাই না, এটি তোমাদেরকে দেবে এক নতুন অভিজ্ঞতা। তোমরা যদি গেমিং পছন্দ করো তাহলে মসবেটে রয়েছে দারুণ সব ইন্টারেক্টিভ গেম। এখানেই পাবে লোভনীয় রিওয়ার্ড ও আকর্ষণীয় সুযোগ। মসবেটে রয়েছে বিকাশ, নগদ, রকেট উপায় এবং অন্যান্য অনলাইন পেমেন্ট অপশন, যা দিয়ে সহজে লেনদেন করা যায়। সঙ্গে আছে সপ্তাহে প্রতিদিন 24 ঘন্টার কাস্টমার সাপোর্ট। এই প্ল্যাটফর্মে লাইভ ইভেন্ট স্ট্রিমিং দেখার সুযোগও রয়েছে। নিচের প্রোমোকোডটি ব্যবহার করে রেজিস্ট্রেশন করে নাও এবং প্রথম ডিপোজিটে পেয়ে যাও বিশেষ অফার ও ফ্রি স্পিন। এই অফারটি আর মিস করো না। এরপর মিকি 17-এর সাথে বাকি ক্রুরা মিলে গবেষণা করতে শুরু করে, এবং একদিন তারা এই গ্রহের এলিয়েনদের দেখতে পায়, যাদেরকে ক্রিপার বলা হয়। তারা দেখতে অনেক ভয়ঙ্কর ছিল, তাই তাদেরকে দেখে সবাই ভয় পেয়ে যায় যে তারা আক্রমণ না করে বসে।
আর যখন তারা এলিয়েনের উদ্দেশ্যে গুলি চালাতে শুরু করে তখন তাদের গুলিতে এক ক্রু মেম্বারের উপর বরফ পড়ার কারণে ক্রু মেম্বারটি মারা যায়। এই খবর শুনে মেন স্পেসশিপে মার্শাল অনেক রেগে যায়, কারণ মিকি থাকতে তাদের অন্য মেম্বার মারা গেল কিভাবে। সেখানে নিয়ম ছিল সব রিস্কি কাজ মিকিকেই করতে হবে। তাই মার্শাল মিকিকে শাস্তি দেয় যে তাদের খাবার যেহেতু কমে আসছে তাই এখন থেকে মিকিকে অর্ধেক খাবার দেওয়া হবে, আর যত বিপজ্জনক কাজ আছে সব মিকিকেই করতে হবে। তাকে যে কোনোভাবেই হোক এলিয়েনগুলোর স্যাম্পল আনতে হবে যাতে তারা বুঝতে পারে যে তাদের বায়োলজি কি। এই জন্য একদিন যখন মিকি এলিয়েন ধরতে যায় তখন সে ওই গুহায় পড়ে যায়, আর এরপর যা ঘটে তা আমরা প্রথমেই দেখেছি। কিন্তু এখন সারপ্রাইজিংলি মিকির মনে হয় এলিয়েনরা আসলে তাকে মারতে আসেনি, বরং তারা তো তার জীবন রক্ষা করেছে। তারা নিচ থেকে মিকিকে সেই গুহা থেকে বের করে, যেখান থেকে সে নিজে বের হতে পারতো না। এলিয়েনগুলো তাকে শিপে ওঠার জন্য বাইরে রেখে চলে যায়। I'm still good meat. It's not cool. তার মানে এলিয়েনদের নিজেদের চিন্তা করার ক্ষমতা আছে এবং এরাও মানুষের মতোই ভালো মন্দ বিচার করতে পারে। মিকি এবার শিপের দিকে যেতে থাকা একটা গাড়িতে ঝুলে যায়, আর ফাইনালি সে শিপে এসে ফ্রেশ হয়ে ঘুমাতে চলে যায়। কিন্তু সে দেখে যে বিজ্ঞানীরা অলরেডি তার 18তম ভার্সনকে প্রিন্ট করে ফেলেছে, কারণ তারা ভেবেছিল হয়তো মিকি 17 সেখানেই মারা গেছে। মিকি তার বেডে আরেক মিকিকে দেখে ভয় পেয়ে যায়, কারণ এটা তার প্রোটোকলের বিরুদ্ধে। আর যদি বাইরের কেউ জানতে পারে যেখানে দুটো মিকি আছে তাহলে পরবর্তী ভার্সন অর্থাৎ মিকি 18কে তারা নিজ থেকে মেরে ফেলবে, যেটা অবশ্য মিকি 18 চায় না। মিকি 17 চিৎকার করে বাইরে পালিয়ে যায়, কিন্তু মিকি 18 তাকে অজ্ঞান করে ফেলে, কারণ বাইরে কেউ যদি এই ব্যাপারে জানতে পারে তাহলে তারা তাকেই মারবে। এখানে প্রোটোকলের নিয়ম অনুযায়ী একসাথে একই মানুষের দুটি ভার্সন থাকতে পারবে না। কিন্তু এসব শুরু হয়েছিল কিভাবে? এটা অনেক বছর আগে পৃথিবীতে শুরু হয়, যখন স্টিভ নামের এক বিজ্ঞানী এমন এক প্রযুক্তি উদ্ভাবন করে যার মাধ্যমে একই মানুষের অনেকগুলো আলাদা আলাদা কপি প্রিন্ট করা সম্ভব, এবং তারা সবাই রিয়েল হবে। অর্থাৎ সম্পূর্ণ দেহ থেকে শুরু করে তাদের স্মৃতি পর্যন্ত সবকিছুই রিয়েল হবে। প্রথমে সারা বিশ্ব স্টিভের উদ্ভাবনের প্রশংসা করে, কিন্তু দ্রুতই তারা এই প্রযুক্তির সবচেয়ে বড় ত্রুটি খুঁজে পায়। FBI যখন একদিন সে বিজ্ঞানীর বাড়িতে প্রবেশ করে তখন তারা দেখে যে স্টিভ ইতিমধ্যে নিজের আরেকটি ভার্সন তৈরি করে রেখেছে। এমনকি তার তৃতীয় ভার্সনও ছিল যে তার শত্রুদের মেরে ফেলে, আর স্টিভ তার বাকি ভার্সনকে অন্য কোথাও পাঠিয়ে দেয় যাতে কেউ জানতে না পারে যে ক্রাইম সে নিজেই করেছে। অর্থাৎ যদি এই প্রযুক্তি কমন হয়ে যায় তাহলে সরকার কখনো কাউকে শাস্তি দিতে পারবে না, আর সমাজে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে। তাই এই প্রযুক্তি পৃথিবীতে নিষিদ্ধ করা হয়, কিন্তু শুধুমাত্র স্পেস মিশনের ঝুঁকির কারণে এবং শুধু একটি শর্তে এটি ব্যবহারের অনুমতি আছে, আর তা হচ্ছে একজনের একাধিক ভার্সন থাকা যাবে না। এখন বর্তমানে মিকি 18 17কে লুকিয়ে রাখতে চাই যাতে সে তার নিজের মৃত্যুকে রক্ষা করতে পারে, কিন্তু সে মিকি 17কে মারার সময় সেখানে বাকি ক্রু মেম্বার চলে আসে আর মিকি 17 লুকিয়ে যায়। মিকি 18 টিমকে মারার চেষ্টা করে। Another junkie coming in. Let's kill him. Are you crazy? সে টিমকে আগুনে ফেলে দেয়, কিন্তু টিম কোনো মতে পাইপে আটকে ছিল। তখনই মিকি 17 মিকি 18কে অ্যাটাক করে। টিম বুঝতে পারছিল না মিকি তাকে মারতে কেন চাইছে, সে তো তার বন্ধু। এক পর্যায়ে মিকি 17 টিমকে হাত দিয়ে উঠাতে গেলে পেছন থেকে 18 এসে তাকে মারতে থাকে। টিম মিকি 18কে দেখতে না পেলেও সে বুঝতে পারেন এখানে কি হচ্ছে, এখানে কে কার সাথে লড়াই করছে। এরপর মিকি 18 টিমের কাছে আসে আর সে একটা গরম রড দিয়ে টিমকে ফেলে দেওয়ার চেষ্টা করে। Mickey! Stop! তবে উপর থেকে নাসাও একজন ক্রু মেম্বার তাদের মারপিটের আওয়াজ শুনে নিচে আসতে থাকলে মিকি 17 এক কোণে লুকিয়ে পড়ে, কারণ সে একটু ভীতু ধরনের ছিল। তার ভয় ছিল যে নাসারা ভুলে তাকে 18 ভেবে না বসে। এরপর মিকি 18 একটা অজুহাতে নাসার সাথে বাইরে চলে যায়, আর ক্রুদের বাকিরা মিকি 17কে জানায় যে মেইন লিডার মার্শাল তাকে ডিনার ইনভাইট করেছে। মিকি 17 খুশি ছিল, কারণ এই সুযোগে সে অনেক খাবার পাবে, কারণ সে গত কয়েক সপ্তাহ ধরে অর্ধেক খাবার খেয়ে বেঁচে আছে। মার্শাল মিকিকে তার পরবর্তী মিশন সম্পর্কে বলে যে মিকি যদি এলিয়েনদের উইকনেস খুঁজে বের করতে পারে বা ওদের মেরে ফেলতে পারে তাহলে তার খাবারের সরবরাহ আগের মতো করে দেওয়া হবে। তখন কাই নামের সেই সদস্যকেও ডাকা হয়, যার জন্য মার্শাল দ্বিতীয় অফার দেয় যে নতুন গ্রহে মানুষদের নতুন কলোনি গড়ে উঠলে তাকে ক্রুদের জন্য বেবি মেশিন হিসেবে কাজ করতে হবে, অর্থাৎ তাকে সবার জন্য সন্তান জন্ম দিতে হবে। যদিও কাই এটা শোনার সাথে সাথেই মানা করে দেয়। তারা যখন কথা বলছে তখন মিকি হঠাৎ বমি করতে শুরু করে, কারণ হঠাৎ করে অতিরিক্ত খাবার খাওয়ার কারণে তার শরীর খারাপ হয়ে পড়েছে। তখন মার্শাল বিরক্ত হয়ে মিকিকে মেরে ফেলতে চায় যাতে পরবর্তীতে তার আরও হেলদি ভার্সন প্রিন্ট করা যায়, কিন্তু কাই তাকে আটকায়। সে মিকি 17কে নিজের সাথে তার রুমে নিয়ে যায় আর তার সেবা করতে শুরু করে। আসলে কাই প্রথম থেকেই মিকিকে ভালোবাসত, কিন্তু মিকি তার প্রতি মনোযোগ দেয়নি। আজও যখন সে মিকির কাছে আসতে শুরু করে তখন তার সেবা করার পরও মিকি নাসার কথা ভেবে তাকে রিজেক্ট করে নিজের রুমে ফিরে যায়। যদিও তার আরেকটি ভার্সন তার রুম উপস্থিত ছিল এবং নাসা তখন তাদের দুজনের ব্যাপারে জানতে পারে, কিন্তু এটাতে তার কোনো প্রবলেম হয় না, কারণ এখন তার কাছে 2টা মিকি আছে।
এদিকে কাই তার পিছু পিছু তাকে কনভিন্স করতে এসে নাসার সাথে দুইটা মিকিকে দেখে ফেলে, যার ফলে সে রেগে আরেক দিকে যায় যাতে সে মার্শালের কাছে এই ব্যাপারে রিপোর্ট করতে পারে। যখন নাসা কাইকে থামাতে আসে তখন কাই শর্ত দেয় যে এখন থেকে নাসা মিকি 18-এর সাথে থাকবে এবং মিকি 17-কে তার সাথে যেতে দিতে হবে। এদিকে মিকি 18 বেশ রেগে যায়, কারণ কাই মার্শালকে সব বলে দিলে তাকেই মরতে হবে। You know, I've always wanted to kick the living shit out of Don't do it, man! We're very close! You said what? Thank you. Kill everybody. You can stay here and watch TV. তাই সে রাগে একটি বন্দুক নিয়ে সরাসরি মার্শালকে মারতে চলে যায়। সেখানে মার্শাল সবার সামনে স্পিচ দিচ্ছিল যে কিভাবে তারা এলিয়েনদের মেরে এই গ্রহকে নিজেদের নতুন বাসস্থানে পরিণত করবে। সে বাহির থেকে বিশেষ এক ধরনের পাথর এনেছে যেটাতে সবার সামনে তার নাম খোদাই হবে, যেন পরবর্তী প্রজন্ম জানতে পারে যে মার্শালই প্রথম ব্যক্তি যে মানুষদের এখানে এই গ্রহে বসবাসের সুযোগ করে দিয়েছে। কিন্তু সেই পাথরটিকে যখন কাটা হয় তখন সেখান থেকে কিছু ক্রিপারদের বাচ্চা বের হয়ে আসে। ততক্ষণে মিকি 18 সেখানে চলে এসেছে মার্শালকে মারতে। এইসব দেখে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং এক সিকিউরিটি গার্ড মিকিকে ধরে তো ফেলে, কিন্তু বাকিরা সে এলিয়েনকে দেখে ভয়ে পালাতে থাকে। এরপর মিকি 17 মার্শালের কাছে এসে বলে, আমি আমার 18তম ভার্সনকে ধরছি, এবং এভাবেই সে আর নাসা মিলে মিকি 18কে গুলি করা থেকে আটকায়। মার্শাল মিকিকে গুলি করতে দেখে বেশ অবাক হয়। মার্শাল ও বাকি সবাই বুঝতে পারে যে এখানে একই সময়ে দুইটা মিকি আছে। ঠিক তখনই মার্শালের উপর অন্য একটা এলিয়েন আক্রমণ করে, আর মার্শালের নির্দেশে সবাই ওই এলিয়েনকে গুলি করে ঝাঁঝরা করে দেয়। প্রথম এলিয়েনকে তারা আগেই ধরেছিল এবং এখন তারা এটার উপর এক্সপেরিমেন্ট শুরু করবে। একই সাথে মিকি 17, 18 এবং নাসা এই তিনজনকে গ্রেফতার করা হয়। সেখানে মিকি 17 তাদেরকে বলে যে এলিয়েনরা তাকে বাঁচিয়েছে এবং এই প্রাণী শুধু একটা প্রাণী নয়, বরং তাদের নিজস্ব চেতনা আছে, তাই মার্শালের উচিত এদেরকে মারার প্ল্যান বাতিল করা। এরপর তাদের তিনজনকে মার্শালের কাছে নিয়ে যাওয়া হয়। সেই সময় একজন কমান্ডার জানায় যে যখন ওই দুই এলিয়েন শিপে প্রবেশ করে তখন বাইরে প্রচুর এলিয়েন দাঁড়িয়েছিল, আর যে ছোট এলিয়েনটা তারা ধরেছে সেটা ক্রমাগত কাঁদছে, কিন্তু মার্শাল ও তার স্ত্রী তাকে রিসার্চের জন্য ব্যবহার করছে। মার্শালের স্ত্রী সেটার লেজকেট এক ধরনের সর্স তৈরি করে। এরপর মার্শাল প্রথমেই মিকি 18-এর মুখে চিহ্ন এঁকে দেয় যাতে মিকি 17 ও 18-কে চিনতে পারে, এবং তারপর তাদের সামনেই তাদের মূল মেমোরি রিসেট করে দেওয়া হয়। অর্থাৎ এখন মিকির আর কোনো নতুন ভার্সন প্রিন্ট করা যাবে না। আসলে মিকি 18 বিদ্রোহ করে তাদের নেতাকে মারার চেষ্টা করেছিল, তাই যদি তার আরও ভার্সন প্রিন্ট করা হয় তাহলে সে তার পূর্বের সমস্ত মেমোরি নিয়ে একই কাজ করতে পারে। এর মানে এই দুটি মিকি শেষ মিকি, এবং যদি এদের কেউ মারা যায় তবে একজন মিকি লাস্ট বেঁচে থাকবে। মার্শাল তখন বলে যে সে এখনও তাদের হত্যা করেনি, কারণ তাদের এলিয়েনদের সঙ্গে যুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে, তাই সে তাদের মধ্যে থেকে একজনকে বেঁচে থাকার সুযোগ দিবে যদি তারা তাদের কাজ সফলভাবে করতে পারে। নাসা তাদের বোঝানোর চেষ্টা করে যে এলিয়েনরা বুদ্ধিমান প্রাণী, তাই তাদের সঙ্গে লড়াই করা উচিত নয়। এরপর এক বিজ্ঞানী বলে যে সে এমন একটি ডিভাইস তৈরি করেছে যার মাধ্যমে সে এলিয়েনদের সাথে যোগাযোগ করতে পারবে, কিন্তু মার্শাল সবাইকে মেরে গ্রহটা দখল করতে চায়। নাসা বলে যদি তারা ওই ছোট শিশুকে মেরে ফেলে তবে বাইরে থাকা এলিয়েনরা তাদের উপর আক্রমণ করবে। তখন মার্শাল ওই ছোট্ট এলিয়েনটাকে আগুনে ফেলে দিতে চায়, কিন্তু নাসা তার মুখ দিয়ে দড়িটা ধরে মাঝপথে তাকে থামায়। এদিকে একজন ক্রু মেম্বার চুপচাপ সবকিছু রেকর্ড করতে শুরু করে যে কিভাবে মার্শাল কোনো জীবনের মূল্য বুঝে না। এখন মার্শালের নির্দেশে একটা বিষাক্ত গ্যাস বাইরে ছাড়ার প্রস্তুতি শুরু হয়, যার ফলে বাইরে থাকা সব এলিয়েন মারা যাবে। এটাকে আরও ইন্টারেস্টিং করার জন্য মার্শাল দুই মিকিকে একটা টার্গেট দেয়। তাদের টার্গেট ছিল তাদের দুজনকে বাইরে পাঠানো হবে, এবং তাদের মধ্যে থেকে যে আগে 1000 এলিয়েনকে মেরে তাদের ল্যাজ আনতে পারবে তাকে মার্শাল বাঁচার সুযোগ দিবে, আর সেই ল্যাজগুলো দিয়ে মার্শাল অনেকগুলো সর্স তৈরি করবে। তারপর তাদের দুজনকেই বাইরে পাঠিয়ে দেওয়া হয়। যদিও যাওয়ার আগে সেই বিজ্ঞানী মিকি 17-কে গোপনে ট্রান্সলেটর দিয়ে দেয় যাতে সে এটার মাধ্যমে এলিয়েনদের সাথে যোগাযোগ করতে পারে। এরপর দুই মিকেই এলিয়েনদের মধ্যে দিয়ে তাদের লিডারের কাছে পৌঁছায়, এবং মিকি 17 সেই ডিভাইস দিয়ে প্রথমে লিডারকে ধন্যবাদ জানায়, কারণ সে আগে তার জীবন রক্ষা করেছিল। এরপর মিকি তাকে সতর্ক করে দেয় যে সবাইকে এখন এখান থেকে বের হতে হবে। মার্শাল এখানে এক ধরনের গ্যাস ছাড়তে যাচ্ছে যা সবার জন্য খুবই বিপজ্জনক। যদিও তাদের লিডার খুব রেগেছিল, কারণ তারা তাদের একটি এলিয়েন বাচ্চাকে হত্যা করেছে আর আরেকজনকে কিডন্যাপ করে রেখেছে। তো এখন সে শর্ত দেয় যে যদি তারা তার দ্বিতীয় বাচ্চাকে ফেরত না দেয় তাহলে সে এখানকার সব মানুষকে মেরে ফেলবে, আর সেটার প্রমাণও দেয়। সে সংকেত দেয় আর সকল এলিয়েনরা প্রচণ্ড হাই ফ্রিকোয়েন্সির শব্দ শুরু করে, এমন শব্দ যা মানুষের সহ্য করা অসম্ভব। তার মানে তারা যদি চাইতো তারা মানুষদেরকে শুরুতেই মেরে ফেলতে পারত, কিন্তু তারা সেটা করেনি। এখন লিডারের কথা মতো তারা তাদের বাচ্চাকে ছাড়া ফিরে যাবে না। এরপর মিকি বুঝতে পারে যে মানুষ এই এলিয়েনদের সাথে পারবে না, তাই মিকি 17 ক্যামেরার সামনে দাঁড়িয়ে স্পেসশিপের সবাইকে সতর্ক করে বলে আমাদের এখনই ওই এলিয়েন শিশুকে মুক্ত করতে হবে, তা না হলে আমরা সবাই মারা যাব। তখন ভেতরে মার্শালের সহকারী বলে যে তাকে বাইরে গিয়ে ওই এলিয়েনদের সাথে কথা বলতে হবে, কারণ সে তাদের লিডার, মিকি নয়। মার্শাল রাজি হয়ে বাইরে যেতে থাকে, যেখানে এলিয়েন লিডার শর্ত দেয় যে যেহেতু মানুষ তাদের একটা এলিয়েন বাচ্চাকে মেরে ফেলেছে তাই এর বদলে এই দুই মিকির মধ্যে থেকে একজনকে অবশ্যই মারা যেতে হবে।
এদিকে ভেতরে নাসা পুরো ক্রুকে বাঁচানোর জন্য মার্শালের স্ত্রীর উপর আক্রমণ করে কয়েকজন সৈন্যকে বলে যে তাদের ওই শিশুকে মরতে দেওয়া যাবে না, তা না হলে এলিয়েনরা সবাইকে মেরে ফেলবে। তার কথা শুনে বাকি সৈন্যরাও রেগে যায় আর তারা মার্শালের স্ত্রীকে গ্রেফতার করে এবং ওই শিশুকে ফেরত দেওয়ার জন্য নাসাকে দেয়। ততক্ষণে বাইরে থাকা এলিয়েনরা প্রচণ্ড রেগে গেছে, কারণ মানুষ তাদের বাচ্চাকে এখনো ছাড়েনি। ঠিক তখনই নাসা এসে বাচ্চাটাকে তাদের হাতে তুলে দেয়। এরপর তাদের লিডার সবাইকে শান্ত হওয়ার সিগন্যাল দেয়। তখন মিকি 18 রাগের মাথায় মার্শালের উপর অ্যাটাক করে আর সে বাকি ক্রুদের জন্য নিজের গায়ে থাকা বোমটিকে ব্লাস্ট করে দেয়, যার ফলে দুজনেই মারা যায়। এতে এলিয়েনদের ডিমান্ডও পূরণ হয় যে তাদের এক বাচ্চার মৃত্যুর জন্য যে কোনো এক মিকিকে মরতে হবে। এখন মার্শালের মৃত্যুর 6 মাস পর বাকি মানুষ এলিয়েনদের থেকে সাহায্য চায় যাতে তারা এই গ্রহে আশ্রয় পায় এবং এলিয়েনরা তাদের অনুরোধ মেনে নেয় এই শর্তে যে তারা তাদের কোনো ক্ষতি করা ছাড়া থাকতে পারবে। এরপর মানুষ ও এলিয়েনদের মধ্যে আর কখনো যুদ্ধ হয়নি। সে এক্সপেন্ডেবল মেশিন বন্ধ হওয়ার পর মিকি 17 অফিসিয়ালি একমাত্র মিকি হয়ে ওঠে, কারণ তারপর আর কোনো মিকি আসবে না এবং গত 6 মাস ধরে সে নাসাকে বিয়ে করে অনেক খুশি। মানুষ তাদের নতুন বাড়ি পেয়ে গেছে এবং এই হ্যাপি এন্ডিংয়ের সাথে মুভিটি এখানেই শেষ হয়।